এই দেখুন, ঠিক আছে। কথা বলি, কথা। আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম বন্দি পাঠশালার আজকের লেকচারে। আশা করি তোমরা সবাই অলরেডি ক্লাসে জয়েন করেছো। আমি একটু চেক করে নিই আমার এখানে। সবাই একটু জানিয়ে দাও সাউন্ড ভিডিও সব ক্লিয়ার কিনা। সবাই একটু আমাকে জানিয়ে দাও, তাহলে বুঝতে পারবো সব ঠিকঠাক আছে। আমি আজকে লাইভ আমি আমার আইডিতে একটু শেয়ার দিয়ে নিই। তো শুরুতে তোমরা জানিয়ে দাও কে কোথা থেকে জয়েন করছো। আর আরেকটা জিনিস, যে গত ক্লাসে আমার সাথে তোমরা কে ছিলে, এর আগে আমি একটা ট্রানজিস্টরের উপরে ক্লাস নিয়েছিলাম। তো কে কে আগের ক্লাসে ছিলে সেটা একটু কমেন্টে জানিয়ে দাও। আর কে কোথায় থেকে জয়েন করতেছো সেটা একটু জানিয়ে দাও। আর টপিক আমরা শুরু করতে করতে তোমরা লাইভ ক্লাসটি শেয়ার করে দাও। সাউন্ড শোনা যাচ্ছে কিনা ঠিক মতো সব? সাউন্ডটা কিন্তু ইম্পর্টেন্ট। আজকে আমি বেশি কিছু লিখবো না, মুখেই বেশি বকবক করবো, তো তোমাদের এগুলো কিন্তু বুঝতে হবে। এই জন্য সাউন্ডটা কিন্তু ইম্পর্টেন্ট। তোমরা সাউন্ডটা ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা একটু জানিয়ে দাও। হ্যাঁ, সবাই বলেছো ক্লিয়ার। তো লাইভ ক্লাসটা শুরু করি। শুরু করার আগে তোমাদের একটা প্রশ্ন করি। প্রশ্ন দিয়ে শুরু করব। আচ্ছা, প্রশ্ন দিয়ে শুরু করি। যে আমাদের বিদ্যুৎ প্রবাহ, একটা ভেক্টর রিলেটেড প্রশ্ন করি। বিদ্যুৎ প্রবাহ কোন ধরনের রাশি? আমাদের বিদ্যুৎ প্রবাহ কোন ধরনের রাশি? এই রাশি নিয়ে যেহেতু কাজ করতেছে, আমরা কিন্তু জানি যে আমাদের রাশি কিন্তু দুই রকমই। একটা হলো স্কেলার রাশি, আর একটা হলো ভেক্টর রাশি। স্কেলার রাশি কি, যেটার ক্ষেত্রে দিক নাই, আর ভেক্টর রাশি মানে আমরা বুঝি যে দিক সংক্রান্ত। এটা তোমরা 9-10 হয়তো পড়ে এসেছো। তো এটা নিয়ে আর বেশি কথা বলতেছি না, কিন্তু এখানে আমরা প্রশ্ন দিচ্ছি যে বিদ্যুৎ প্রবাহ কোন ধরনের রাশি। এই প্রশ্নটার অ্যান্সার দিয়ে দাও তোমরা। আমি দেখে নিই যে তোমরা কে কে সঠিক অ্যান্সার দিতে পারো। বিদ্যুৎ প্রবাহ কি রাশি, এটা তোমরা অ্যান্সার দিবে, তাহলে বুঝতে পারবো তোমার সব ভেক্টর সম্পর্কে ধারণা আছে। এটার অ্যান্সার আমি একটু পরে দিব। তোমরা লাইভ ক্লাসে শেয়ার করতে থাকো, আর কমেন্টে তোমাদের বন্ধুদের মেনশন দিয়ে দাও যে এই একটা ভেক্টরের উপর ক্লাস শুরু হয়েছে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। আমি কিন্তু পোস্টে এই সম্পর্কে লিখেছি যে কেন এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট। তার মানে ওই পোস্ট পড়ে কিন্তু তোমরা বুঝতে পারতেছো যে চ্যাপ্টারটা কত বেশি ইম্পর্টেন্ট। তো তোমরা বেশি বেশি শেয়ার করে দাও। শেয়ার করলে কিন্তু আমাদের জ্ঞান আরও বেশি বাড়বে। তো টপিকে যাওয়ার আগে তোমরা শেয়ার করতে থাকো আর কমেন্টে মেনশন করো। ততক্ষণে আমরা একটা গল্প দেখে আসি। গল্পটা কিরকম? গল্পে আমরা দুইটা ক্যারেক্টার নিয়ে চিন্তা করব। একজনের নাম দিলাম আমি আক্কাস, এ দিয়ে ডিনোট করলাম, সুন্দর অনেক। আরেকজনের নাম দিলাম আমি সাক্কাস। দুইজন বন্ধু। এই দুই বন্ধুর গল্প পড়বো আমরা এখন। এটার নাম সাক্কাস, সি দিয়ে লিখে দিই, সাক্কাস। তো আক্কাস আর সাক্কাস দুজন খুব ভালো বন্ধু। তারা কি করে, তারা দুজন খুব মাছ খেতে পছন্দ করে। তারা দুজনে কিন্তু খুব মাছ খেতে পছন্দ করে। তো তারা কি করলো, তারা একটা লোককে রাখলো যে কিনা তাদেরকে মাছ ধরে দিবে প্রতিদিন, বা সপ্তাহে প্রতিদিনই দেয়। প্রতিদিন তাদের মাছ ধরে দিবে, সেই মাছটা তারা খাবে, কেননা তাদের মাছ খুব পছন্দ। তো এক সপ্তাহ পর দেখা গেল যে আক্কাস প্রতিদিন মাছ নেয়, কিন্তু সাক্কাস
হুট করে মাছ নেওয়া বন্ধ করে দিছে। তো কেন মাছ নেওয়া বন্ধ করে দিল? তো এটা দেখে আক্কাসের একটু খটকা লাগলো যে মাছ তো দুজনেরই পছন্দ, তো হুট করে সাক্কাসের কি হলো এমন যে সাক্কাস মাছ নেওয়া বন্ধ করে দিল? তো যখন আক্কাস সাক্কাসকে জিজ্ঞেস করলো ব্যাপারটা, তখন সাক্কাস আক্কাসকে উত্তর দিল যে আমি এখন মাছ নিচ্ছি না, কিন্তু ওই যে লোকটা তাদের মাছ ধরে দিত তার কাছে মাছ ধরার কৌশলটা শিখতেছিল। তো তোমাদের কাছে কোনটা বেশি ইফেক্টিভ মনে হয়, মাছ ওনার কাছ থেকে নেওয়া নাকি মাছ ধরার কৌশলটা শেখা? তোমরা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও তোমরা যদি এই পরিস্থিতিতে থাকতে তাহলে আক্কাসের মতো কাজ করতে নাকি সাক্কাসের মতো ঝাক্কাস কাজ করতে। তো ঝাক্কাস কিসের জন্য সেটা একটু পরে আমি ব্যাখ্যা করব, দেখি তোমরা কমেন্ট সেকশনে কি জানো যে আসলে তোমরা কার মতো কাজ করতে, আক্কাসের মতো নাকি সাক্কাসের মতো। দেখে নি কমেন্ট সেকশন একটু, তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দাও, আমি কমেন্ট চেক করতেছি। হ্যাঁ, অনেক লিখতেছে শেয়ার ডান, ধন্যবাদ। সবাই সি সি লিখতেছে। হ্যাঁ, তোমরা অনেক বুদ্ধিমান, তোমরা কিন্তু বুদ্ধিমান পন্থা অবলম্বন করেছো যে আমরা কিন্তু আমাদের মূল উদ্দেশ্য কিন্তু আমাদের মাছ খাওয়া না, মাছটা ধরা শেখা। কারণ কয়েকদিন পর দেখা যেতেই পারে যে যে লোকটা মাছ ধরে দিত সে হয়তো কোথাও চলে গেছে, কিংবা দুর্ভাগ্যবশত মারা গেছে, এরকম কিছু হতেই পারে। তো তখন কিন্তু আক্কাস আর মাছ পাবে না। কিন্তু সাক্কাস যেহেতু মাছ ধরা শিখে গেল, সে কিন্তু ওই লোকটার উপর নির্ভরশীল থাকলো না। ওই লোকটা না থাকলেও তখন কিন্তু সাক্কাস আমাদের মাছ ধরতে পারবে। তো এই জিনিসটা বলার উদ্দেশ্যটা কি আমার, যে আমি আগেই বলেছি আমি একদম শুরু থেকে শুরু করব। যেহেতু ভেক্টর আমাদের পদার্থবিজ্ঞানের প্রথম চ্যাপ্টার, তো আমাদের প্রথমে এই কনসেপ্টটা থাকা উচিত যে আমরা কোনো কিছু রেডি নিব না, আমরা নিজেরা চিন্তা করব। মানুষের এক্সিলেন্স কিন্তু এখানেই, মানুষ চিন্তা করতে পারে। তো আমরা কোনো কিছু টিচার বা কোনো একটা ম্যাথ শিখালে সেই ম্যাথটা আমরা সরাসরি নিব না, আমরা ম্যাথ করার কৌশলটা শিখব। যেমন এখানে আমাদের চাহিদা ছিল আমাদের মাছ নেওয়া, আমাদের কিন্তু ম্যাক্সিমাম চাহিদা থাকে যে আমাদের মার্কস পেতে হবে, মার্কস। এখানে মাছ আর আমরা মার্কস চাই। তো মার্কস পেতে গেলে আমাদের কিন্তু শুধু অঙ্ক জানলেই হবে না, আমাদের অঙ্ক করার টেকনিকটা শিখতে হবে। তো আমি মূলত এই টেকনিকের উপর জোর দিয়ে ক্লাসটা নেব, যে আমি তোমাদের মাছ ধরাতে শেখাতে চাই। কেননা তোমরা নিজেরাই কিন্তু কমেন্ট করেছো যে তোমরা মাছ ধরতে শিখতে চাও, মাছ চাও না। তো আমি অঙ্ক করাবো ওইভাবেই কিন্তু। তো শুরু করা যাক আজকের টপিক। ডাস্টারটা আমি নিয়ে নিই একটু। আমাদের গল্পের পর্ব শেষ, এখন আমরা ক্লাসে চলে যাব। তো আমরা দেখতে পাচ্ছি অলরেডি আমাদের ক্লাসে 100+ হয়ে গেছে। তো শেয়ার করে আরও স্টুডেন্ট বাড়িয়ে দাও, যত স্টুডেন্ট হবে আমরা কিন্তু ক্লাস করে তত বেশি মজা পাবো। তো আমরা ভেক্টরে চলে যাই। তো ভেক্টর শব্দটা শুনলেই আমাদের মাথায় কি আসে, দিক রিলেটেড কিছু একটা। তো ভেক্টর হুট করে আমাদের ভেক্টর লাগবে কেন? আমরা 9-10 অঙ্ক করেছি তখন তো ভেক্টর লাগেনি। এখন কি এমন প্রয়োজন পড়লো যে আমাদের ভেক্টর অনেক কম্পালসারি হয়ে পড়লো যে প্রথমেই দিয়ে দিছে? এটা একটু চিন্তা করে দেখি আমরা, যে আগে আমরা যখন 9-10 ম্যাথ করতাম, আমি কিন্তু অলরেডি পোস্টে বলেছি এই সম্পর্কে। আমরা ম্যাথ করতাম যে একটা গাড়ি বা কোনো একটা কিছু আমাদের সরল পথে চলতেছে, এই একটা সরল পথ। একটা গাড়ি যখন সরল পথে চলতেছে সেটা কিন্তু মাত্রা একটাই, এখানে কিন্তু মাত্রার কোনো চেঞ্জ নাই। তার মানে এই যে আমাদের বস্তু বা গাড়ি বা যে কিছুই হোক, আমরা বেগ নিয়ে চিন্তা করি কারণ এটা নিয়ে আমরা পরিচিত অনেক বেশি, বুঝতে সুবিধা হবে। তো গাড়ি বা অন্য কিছু যেইটা হোক না কেন, যখন একটা কিছু সরল পথে চলতেছে মানে একটা মাত্রার উপরে আছে, তখন কিন্তু এটা চেঞ্জ হওয়ার কোনো সুযোগ থাকে না, দিক পরিবর্তন হওয়ার কোনো সুযোগ থাকে না। সেহেতু তখন কিন্তু আমাদের দিক নিয়ে কোনো মাথা ব্যথা নেই। কিন্তু এই সেম জিনিসটা যদি একটা তলের ওপর কাজ করে, মনে করলাম একটা মাঠের ওপরে গাড়ি চলতেছে, তো গাড়ি এভাবে যাবে, এভাবেও যেতে পারে, এভাবেও যেতে পারে, যেদিকে খুশি সেদিকে যেতে পারে। কিন্তু তখন কিন্তু আমাদের দিকটা হেডেকে আসতেছে। এখানে যেহেতু দিকের কোনো পরিবর্তন হচ্ছে না, এই অঙ্কগুলো কিন্তু আমরা 9-10 করেছি। তার মানে ওই অঙ্কগুলো যেহেতু পারি, এগুলো কিন্তু আমরা পারবো, শুধু দিক জিনিসটা একটু মাথায় রাখলেই। তার মানে ভেক্টর নিয়ে কথা বলতে আমি শুধু দিক করতেছি। তো দিকটা কেন লাগতেছে? তার মানে আমরা বুঝলাম ভেক্টরে আমাদের দুইটা জিনিস আছে। এখান থেকে যদি দুইটা শাখা বের করি, ভেক্টরে দুইটা জিনিস লাগবে। একটা হলো ভেক্টরের একটা মান থাকবে,
আর ভেক্টরের একটা দিক থাকবে, ভেক্টরের মানও থাকবে, ভেক্টরের দিকও থাকবে। তো থাকবে কথাটা এভাবে বলাও ঠিক না, বইয়ে অনেক সময় লেখা থাকে যে যার মান ও দিক উভয় আছে তাকে আমরা ভেক্টর বলি, কিন্তু ব্যাপারটা কিন্তু নট নেসেসারি ওরকম না। ব্যাপারটা অনেকটা এরকমভাবে চিন্তা করতে পারি যে যে সকল রাশিকে প্রকাশ করতে, নট নেসেসারি তাদের থাকতে হবে, আমাদের প্রকাশ করতে মান ও দিক উভয় লাগবে। তার মানে কোনো একটা রাশিকে যদি আমাদের ঠিকভাবে ডিফাইন করতে শুধু মান দিয়ে আমরা ডিফাইন করতে না পারি, যেমন আমরা 2D ক্ষেত্রে দেখেছি যে 2D ক্ষেত্রে এখানে একটা বস্তুর অবস্থান আছে, অবস্থান যদি বোঝায় বা অবস্থান বা সরণ বোঝায়, এক্ষেত্রে কিন্তু আমরা একটা দিক দিয়ে কখনোই ডিনোট করতে পারবো না। আমাদের কি করতে হবে, এক্স অক্ষ বরাবর যেতে হবে, তারপর কিন্তু আবার ওয়াই অক্ষ বরাবর যেতে হবে। তার মানে একটা নির্দিষ্ট দিকের পরিবর্তন হয়েছে। তার মানে এখানে দুইটা দিক আছে যেহেতু, সেক্ষেত্রে আমরা এখানে দিকের কাজ নিয়ে কাজ করব। এই জন্যই কিন্তু আমরা বলি যে যার মান ও দিক আছে সেটা কিন্তু ভেক্টর এরকম না। এটা কিন্তু অনেক বইয়ে এভাবে লেখা থাকে। আমরা জানবো কি, যাকে প্রকাশ করতে মান ও দিক লাগে তাকে আমরা বলবো ভেক্টর রাশি। তো শুরুতেই তোমাদের একটা প্রশ্ন দিয়েছিলাম যে বিদ্যুৎ প্রবাহ কোন ধরনের রাশি, এটা স্কেলার রাশি না ভেক্টর রাশি? তোমরা বইয়ে উদাহরণে দেখলে বুঝতে পারবে যে বইয়ের উদাহরণে কিন্তু এটা স্কেলারের মধ্যে দেওয়া আছে, স্কেলার রাশির মধ্যে দেওয়া আছে। তো ভাইয়া তোমাদের মনে এখন প্রশ্ন আসতেই পারে যে যেহেতু আমরা জানি বিদ্যুৎ প্রবাহ কি হয়, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়, তার মানে এখানে কিন্তু দিক রিলেটেড, যে আমাদের কি হচ্ছে, বিদ্যুৎ প্রবাহটা উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাচ্ছে। কিন্তু তারপরও বিদ্যুৎ প্রবাহ কেন স্কেলার রাশি, এটা যদি বুঝতে চাই তাহলে আমি যে সংজ্ঞাটা বললাম সেটা একটু মনে করো। আমি কি বলেছিলাম, যে যাকে প্রকাশ করতে মান ও দিক উভয় লাগে সেটা আমাদের ভেক্টর রাশি, ঠিক না? তার মানে এটাকে প্রকাশ করতে আমাদের মান ও দিক উভয় লাগে কিনা, যদি প্রশ্ন করি যে এখানে বিদ্যুৎ প্রবাহ কত, সরাসরি বলে দিই এত এম্পিয়ার, বলি যে এত এম্পিয়ার উচ্চ বিভব থেকে নিম্ন বিভব। এটা কিন্তু একটা চিরন্তন সত্যি কথা যে বাই ডিফল্ট আমাদের কি হবে, বিদ্যুৎ প্রবাহটা উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, এটা আলাদা করে মেনশন করে দেওয়ার কিছু নেই। এই জন্যই কিন্তু এটা স্কেলার রাশি। তার মানে এখান থেকে আমরা কি শিখলাম, যে ভেক্টর জিনিসটা এমন একটা জিনিস মানে যেটা আমাদের লাগবে কোনো একটা মানে এমন একটা কিছু যাকে প্রকাশ করতে মান ও দিক দুইটাই লাগে, ওইটাই কিন্তু আমাদের ভেক্টর। তার মানে ভেক্টর এমন একটা জিনিস যাকে প্রকাশ করতে আমাদের মান ও দিক উভয় লাগবে, প্রকাশ করতে লাগবে। এই কথাটা ক্লিয়ার করা দরকার আমাদের অবশ্যই। তো এখন আমি নেক্সট টপিকে চলে যাই, আমাদের কিছু টাইপের ভেক্টর নিয়ে কাজ করব। এই ছিল আমাদের ভেক্টর নিয়ে মোটামুটি একটা আলোচনা। আশা করি তোমরা ভেক্টর জিনিসটাকে এটা বুঝতে পেরেছো। তো এখন আসি যে আমাদের বইয়ে কিছু ভেক্টরের টাইপ দেওয়া আছে, অনেক ধরনের নাম দেওয়া আছে, বিপরীত ভেক্টর, সরণ ভেক্টর, তারপর অবস্থান ভেক্টর, এই একক ভেক্টর। এগুলোর মধ্যে আমাদের জন্য যেটা লাগবে সবচেয়ে বেশি সেটা হলো অবস্থান ভেক্টর, আর হলো একক ভেক্টর। এই দুইটা ভেক্টর নিয়ে আমি একটু কথা বলবো, কারণ এখানে কিন্তু অনেক ভেক্টর আছে আমাদের বইয়ে, সবগুলো নিয়ে আলোচনা করতে গেলে কিন্তু লাইভ ক্লাসে সময় হবে না। তো যে দুটা ইম্পর্টেন্ট সেই দুটো আমি একটু কথা বলবো। যে অবস্থান ভেক্টর নাম শুনলে আমরা বুঝতে পারতেছি যে আমাদের অবস্থান নিয়ে কথা বলতেছে, যে কোন একটা জিনিসের যদি অবস্থান বোঝাতে ভেক্টর ব্যবহার করা হয় সেক্ষেত্রে সেটা হলো আমাদের অবস্থান ভেক্টর। তো একটা বিন্দু যদি বলি যে এখানে একটা বিন্দু আছে, আগেই বলেছি ভেক্টর নিয়ে কাজ করার সময় আমরা 2D যেখানে কাজ করবো, 2D কিংবা 3D। তো এই বিন্দুটার অবস্থান বোঝাবো, এই বিন্দুটার অবস্থান বোঝাতে কিভাবে অবস্থান বোঝাতে পারি, এইভাবে বিন্দুটার আমরা অবস্থান বোঝাতে পারি। তো এটার সাথে আমরা কিভাবে রিলেটেড, আমরা কিন্তু 9-10 একটা সূত্র পড়েছি, যদি এ বি অবস্থান ভেক্টর ইকুয়াল টু আমাদের কি লিখতে হয়, যে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। এই অবস্থান ভেক্টরের সূত্র কিন্তু আমরা এটা পড়েছি। তো এটা আমরা কিভাবে প্রকাশ করতে পারি, যে আচ্ছা এটা নিয়ে আমরা পরে কথা বলি, এটা বেশি এটার থেকে একটু ইয়ে করতেছে। আচ্ছা অবস্থান ভেক্টর,
এটা কিন্তু আমরা 9 10 শিখে আসছি যে অবস্থান ভেক্টর ইকুয়াল টু এটাই তো না, হ্যাঁ, এবি যদি একটা অবস্থান ভেক্টর হয়, তা এবি যদি এটার নাম হয় তাহলে এটা ইকুয়াল টু হবে বি মাইনাস এ। এটা যদি এটা এভাবে না বলে আমরা এভাবে বলতে পারি যে, এখানে চিত্রটা মুছে ফেলি আর একটু যদি খুলে বলি তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। যে ব্যাপারটা এরকম যে আমাদের এ একটা ভেক্টর, এটাকে নাম দিলাম আমরা ধরো এ ভেক্টর, আর এ একটা ভেক্টর নাম দিলাম আমাদের বি ভেক্টর। এই দুটো ভেক্টর, একটা এ ভেক্টর একটা বি ভেক্টর। আর এ বি ভেক্টর হবে কি হবে তাহলে, এদিক দিয়ে গেলে আমরা এ বি ভেক্টরটা পাবো, কারণ এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। তো এ পয়েন্টের জন্য আমরা নাম দিলাম এটা এ ভেক্টর, আর বি পয়েন্টের জন্য নাম দিলাম আমরা এটা বি। তার মানে এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, তার মানে একটা ভেক্টর আমরা পেয়ে গেলাম এই দিক বরাবর এ বি। এটা যদি মূল বিন্দু ধরি, তার মানে এখানে যদি আমরা লিখি এ ইকুয়াল টু আমাদের ও এ, আর আমাদের বি ইকুয়াল টু আমাদের ও বি, এই দুটো আমাদের ভেক্টর। আমরা এই যে এই এ বি ভেক্টরটার অবস্থান বোঝাবো, কিভাবে বোঝাতে পারি, আমাদের এই মূল বিন্দু সাপেক্ষে কোন একটা ভেক্টর দিয়ে। এখান থেকে যদি ত্রিভুজ সূত্র লিখি, আমরা হায়ার ম্যাথে করেছি আমরা ত্রিভুজ সূত্র 9 10-এ, এখান থেকে আমরা লিখতে পারবো কি, যে আমরা এদিক ত্রিভুজের দুইটা বাহু একই ক্রমে যদি দুইটা ভেক্টর নির্দেশ করে, তাহলে তার বিপরীত ক্রমে অপর বাহুটা তাদের লব্ধি নির্দেশ করবে। তো এই দুটো বাহু ছিল এইদিকে, তার মানে এইদিকে যাবে না, তার বিপরীত দিকে যাবে। তার মানে এখান থেকে আমি লিখতে পারবো যে ও বি ইকুয়াল টু ও এ প্লাস এ বি। তো এখান থেকে আমরা সরাসরি লিখতে পারবো এ বি ইকুয়াল টু ও বি মাইনাস ও এ। এখান থেকে কিন্তু আমরা অবস্থান ভেক্টরের সূত্রটা পেয়ে যাই। এটা অনেক অঙ্ক করতে লাগবে, ছোটোখাটো অঙ্ক করতে আমাদের এই অবস্থান ভেক্টর জিনিসটা কাজে লাগবে। যে এ আর বি যদি একটা ভেক্টর কোনো স্থানাঙ্কে প্রকাশ করি, তাহলে কি হবে, আমরা বি এর অবস্থান মূল বিন্দুর সাপেক্ষে বি এর অবস্থান বিয়োগ মূল বিন্দুর সাপেক্ষে এ এর অবস্থান করলে কিন্তু আমরা এ বি এর অবস্থান ভেক্টরটা পেয়ে যাব। এটাই কিন্তু আমাদের ছিল অবস্থান ভেক্টর সম্পর্কে আলোচনা। তো দেখি তোমরা কমেন্ট করতেছো অলরেডি 107। তোমরা লাইভ ক্লাসে শেয়ার করে দাও, আরও যেন স্টুডেন্ট এসে লাইভ ক্লাসে শেয়ার করে দাও, আরও স্টুডেন্ট এসে আমরা একসাথে শিখতে পারি। আশা করি অবস্থান ভেক্টর তোমরা বুঝতে পেরেছো। কমেন্ট সেকশনে একটু জানিয়ে দাও যে অবস্থান ভেক্টর তোমরা বুঝতে পেরেছো। না বুঝতে পারলে আমি আবার একটু আলোচনা করে দিব, কোনো সমস্যা নেই। মুছে ফেললাম, এটা একক ভেক্টর ছিল। এখানে একক ভেক্টর নিয়ে কথা বলবো আমরা। একক ভেক্টর আমার হাতের লেখাও তো ভালো না, তোমরা যে নোট করে পাঠাও ওগুলো কিন্তু হাতের লেখা অনেক সুন্দর। তোমরা আবার বলো না ভাই হাতের লেখা এত বাজে কেন, তোমাদের লেখা কিন্তু অনেক সুন্দর। নোট যে পাঠাতে তোমরা, আমরা দেখেছি নোটের লেখাগুলো অনেক সুন্দর, আসলে প্রশংসা করার মতো। তো একক ভেক্টর, তো আমরা প্রথমে বলেছি যে ভেক্টরের মধ্যে দুইটা জিনিস থাকে। ভেক্টর মানে কি থাকবে, মান থাকবে, সাথে একটা দিক থাকবে। মান থাকবে, সাথে একটা দিক থাকবে। আর একক ভেক্টর দিয়ে মূলত আমরা তো বোঝাই যে ভেক্টরের দিক। তার মানে কোনো একটা জায়গায় যদি ভেক্টরের দিক বের করতে বলে, যে ওই ভেক্টরের দিকটা কোনটা, মানে শুধু দিক, মান ছাড়া। ভেক্টরের মধ্যে কিন্তু আমাদের দুইটা থাকে, ভেক্টরের মধ্যে কিন্তু আমাদের মানও থাকে, দিকও থাকে। কিন্তু একক ভেক্টর বলতে বোঝায় সেখানে মান থাকবে না, শুধু দিক থাকবে। তার মানে কি করতে পারি আমরা এখানে যেহেতু মান আর দিক দুইটা জিনিস আছে, এখান থেকে যদি কোনোভাবে মানটা বাদ দিয়ে দিই, সেক্ষেত্রে দিকটা পড়ে থাকবে। এই দিকটাই কিন্তু আমাদের একক ভেক্টর। এটাকে কিভাবে লিখতে পারি, যে আমাদের এ একটা ভেক্টর, এটা একক ভেক্টর কিভাবে লিখব, একক ভেক্টর ইকুয়াল টু লিখতে পারবো যে আমাদের এ ছিল একটা ভেক্টর, এটাকে কি করব, এ এর মান দিয়ে ভাগ করে দেব। তার মানে কি হলো, আমাদের মান ও দিক দুইটাই ছিল, সেখান থেকে মানটা যদি ভাগ দিয়ে দিই, মানে মানটা যদি বাদ দিয়ে দিই, তাহলে থাকবে আমাদের দিক। তার মানে এ এর একক ভেক্টর দিয়ে কি বোঝায়, এই যে এ এর একক ভেক্টর দিয়ে কি বোঝায়, এ এর দিক। তার মানে এখানে শুধু এ এর দিকটা থাকবে। এটা আমরা ওই ইয়েতেও করতে পারবো, যে আমরা ভেক্টরে কিন্তু আরেকটা প্রকাশ জানি, ধরলাম পি ভেক্টর ইকুয়াল টু 3i + 4j, এরকম একটা যদি ভেক্টর থাকে, এখানে কিন্তু এই আই দিয়ে বোঝায় আমাদের এক্স অক্ষ বরাবর 3 একক,
এই যে এটা যদি গ্রাফে আঁকি, এক্স অক্ষ বরাবর 3 একক আর ওয়াই অক্ষ বরাবর 3 একক, তার মানে যদি আইটা বাদ দিয়ে দিই, যদি দিকটা বাদ দিয়ে দিই, সেক্ষেত্রে পড়ে থাকে খালি মান। আবার যদি মানটা বাদ দিয়ে দিই, সেক্ষেত্রে পড়ে থাকে খালি দিক। খালি দিক মানে আই, আই দিক না বুঝি এক্স অ্যাক্সিস বরাবর। এটা নিয়ে আমরা পরে কথা বলবো, আবার একটু বোঝার জন্য বললাম যে একক ভেক্টর জিনিসটা কি। তো এতক্ষণ ছিল আমাদের প্রাইমারি আলোচনা, এগুলো কিন্তু আমাদের পরীক্ষায় ক খতে কাজে লাগে। কিন্তু এখন আসবো আমরা মেইন অঙ্কে, অঙ্ক করবো আমরা। অঙ্ক করার আগে যে জিনিসটা আমাদের দরকার সেটা হলো ভেক্টরের যোগ। ভেক্টর যোগ করবো কিভাবে? ভেক্টর যোগ। তো ভেক্টর যোগের ক্ষেত্রে টপিকগুলো তোমরা লিখে নিও, তাহলে বুঝতে সুবিধা হবে। ভেক্টর যোগ, তো ভেক্টর যোগের ক্ষেত্রে আমরা কিন্তু যদি ইসাক স্যার কিংবা আমির স্যারের বই খুলি, সেক্ষেত্রে কিন্তু আমরা পাঁচটা নিয়ম দেখতে পারবো ভেক্টর যোগের। সাধারণ নিয়ম, ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র, সামুদ্রিক সূত্র আর উপাংশ সূত্র। তো এত কিছু নিয়ে আমরা আলোচনা করব না, আমরা কিন্তু মোটামুটি সবগুলো নিয়ে 9 10-এ জেনে এসেছি। তারপর এখানে আমরা আলোচনা করব মূলত সামান্তরিক সূত্র নিয়ে, যে সূত্রটা আমাদের যে কোনো অঙ্কের ক্ষেত্রে অনেক কাজে আসবে। তো সামান্তরিক সূত্রতে কি বলে? সামান্তরিক সূত্রতে আমার অবশ্যই সামান্তরিক লাগবে। একটা সামান্তরিক এঁকে ফেলি। সামান্তরিকে কি থাকে? এই দুইটা বাহু প্যারালাল থাকে, এই দুইটা বাহু প্যারালাল থাকে, তার মানে এইটার দিক সেম। যেহেতু প্যারালাল তার মানে কোণ সেম, দিক সেম। এইটার দিক আর এটার দিক কিন্তু সেম। তো সামান্তরিক সূত্রে কি বলে? সামান্তরিক সূত্রতে বলা থাকে যে কোনো একটা ভেক্টর, কোনো একটা সামান্তরিকের একটা বিন্দুতে যে সন্নিহিত দুইটা বাহু আছে, কোন একটা ভেক্টরের একটা বিন্দুতে সন্নিহিত বাহু আছে কোনটা কোনটা? এখানে যদি ধরি, এই বিন্দু যদি ধরি, এই বাহু আর এই বাহু, সন্নিহিত বাহুতে যদি দুইটা ভেক্টর নির্দেশ করে, ধরলাম এখানে আমাদের এ ভেক্টর নির্দেশ করছে এই বাহুতে আমাদের বি ভেক্টর নির্দেশ করছে। আচ্ছা, বই পি কিউ দিয়ে সূত্র দেওয়া, পি কিউ দিয়ে দেখি, তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা পি ভেক্টর, এটা কিউ ভেক্টর। তার মানে কি হলো? একটি বিন্দুতে, একটি সামান্তরিক একটি বিন্দুতে যদি সন্নিহিত দুইটা বাহুতে দুইটা ভেক্টর নির্দেশ করে, ভেক্টর চিহ্ন দিতে হবে অবশ্যই, তাহলে এই বিন্দুগামী যে কর্ণটা আছে সেটা তাদের লব্ধি নির্দেশ করবে। এটা কিন্তু আমাদের সামান্তরিক সূত্র। তার মানে একটি বিন্দুর দুটো সন্নিহিত বাহু আছে, এই দুটো সন্নিহিত বাহুতে যদি দুইটা ভেক্টর নির্দেশ করে, তাহলে এই বিন্দু দিয়ে যে কর্ণ গেছে সেই কর্ণটাই কিন্তু আমাদের নির্দেশ করবে আমাদের লব্ধি। তো এই লব্ধি সূত্র কিন্তু বইয়ের প্রতিপাদন দেওয়া আছে। তো এই প্রতিপাদন নিয়ে যদি কথা বলি, সেটা কিন্তু অনেক টাইম লেগে যাবে। তো প্রতিপাদনটা আমরা আজকে দেখাচ্ছি না। যদি তোমাদের মনে হয় প্রতিপাদন দেখা দরকার, কমেন্ট সেকশনকে জানিয়ে দিবে, আমি দেখিয়ে দেব। তো এখানে এই লব্ধি যদি বের করতে চাই, সেখানে আমাদের সূত্র ছিল আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস, এই যে এখানে পি আর কিউ এর যে মধ্যবর্তী কোণ, ধরলাম এখানে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ থিটা, তার মানে এই কজের সাথে হবে আমাদের এই পি আর কিউ এর মধ্যবর্তী কোণ। তো এই মধ্যবর্তী কোণ টার্মটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট, এটা বোঝাটা একটু ইম্পর্টেন্ট। এটা নিয়ে একটু কথা বলবো এখন। সূত্রটা আমি এখানে লিখে ফেলি। আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস 2pq কস থিটা। থিটার পরিচয় কি? থিটার পরিচয় আমাদের মধ্যবর্তী কোণ। তো একটা যে কোনো সূত্র পড়ার সময় আমাদের কিন্তু দেখতে হবে সূত্রের মধ্যে যে টার্মগুলো আছে সেগুলোর পরিচয় কি। এখানে যদি দেখি আর এর পরিচয় কি? একটা আর হলো লব্ধি কোন ভেক্টরে? পি আর কিউ ভেক্টরের লব্ধি, পি স্কোয়ার কিউ স্কোয়ার 2pq আর কস এই পি কিউ এর মধ্যবর্তী কোণ। তো মধ্যবর্তী কোণ নির্ণয় করতে কিন্তু আমাদের অনেকের একটু সমস্যা হয়। এখন তোমাদের একটু প্রশ্ন করব, কমেন্ট সেকশনের প্রশ্নের অ্যান্সারটা জানিয়ে দিবা। যে পি আর কিউ ভেক্টর, মনে করো এটা পি ভেক্টর, এটা কিউ ভেক্টর, পি ভেক্টর আর কিউ ভেক্টর, এখানে 30 ডিগ্রি। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ 30 ডিগ্রি। কিন্তু যদি ব্যাপারটা এরকম হয়, এইখানে এরকম দিলাম আর এইখানে ধরো এরকম একটা চিহ্ন দিলাম, পি আর কিউ, এখনো কি পি আর কিউ এর মধ্যবর্তী কোণ 30 ডিগ্রি? তোমরা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও যে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি। কমেন্ট সেকশন করে জানিয়ে দাও, আমি কমেন্ট পড়বো যে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি।
এখানে কিন্তু আমাদের 30 ডিগ্রি বুঝতে পারতেছি, কিন্তু এখানে কি আসলে 30 ডিগ্রি নাকি অন্য কিছু হবে? এটা একটু তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দাও। তোমাদের কমেন্ট পড়া হচ্ছে না, কমেন্ট পড়ি যে অনেকে লিখেছে হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি, ধন্যবাদ। কমেন্টে আমি দেখি তোমরা কি কমেন্ট করো। আমাদের চিত্রের নাম দিয়ে দিই, এটা এ দিই, এটা বি দিই। তো এই বিতে আমাদের পি আর কিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, এটা তোমরা কমেন্ট সেকশনে জানাবা। তোমাদের কমেন্ট করতে দেরি হচ্ছে, নেট সমস্যা কিনা বুঝতে পারতেছি না ঠিক। হয়তো নেট একটু সমস্যা করতেছে। আচ্ছা আমি বলি, নেটে মনে হয় সমস্যা করতেছে একটু, যে আমাদের মধ্যবর্তী কোণ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে আমাদের ভেক্টরটা শুরু হয়েছিল কোথা থেকে। যদি তোমরা দুজন বন্ধুর কথা চিন্তা করো, যে তোমাদের দুই বন্ধু একটা ফুটবলে ধরো লাথি মেরেছে, কিক করেছে, ধরো এদিক থেকে একজন কিক করেছে, এদিক থেকে আরেকজন কিক করেছে। তো এই কিক করার সময় যদি তোমরা একই সময় কিক না করো, ধরো একজন আগে করেছে একজন পরে করেছে, সেক্ষেত্রে কিন্তু আমরা লব্ধিটা বের করতে পারবো না। তার মানে হতে হবে কি, শুরুটা একই জায়গা থেকে হতে হবে কিংবা শেষটা একই জায়গা থেকে হতে হবে। তো এটাকে আমরা কি করতে পারি, ভেক্টরের ক্ষেত্রে আর একটা কথা বলে নিই আমি, যে ভেক্টর প্রকাশ যদি হয়, এটা যদি একটা ভেক্টর হয়, এটা যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা নির্দেশ করে ভেক্টরের মান, আর এই তীর চিহ্ন দিয়ে ভেক্টরের দিক বোঝায়। যদি আমরা কোনোভাবে এই দিকটা সেম রেখে মানটা সেম রাখতে পারি, এই ভেক্টরকে আমরা যে কোনো জায়গায় সরাতে পারি। যেমন এই ভেক্টরকে যদি দেখি, এই ভেক্টর মান আমাদের এতটুক, দিক এই দিক বরাবর। এটা যদি আমরা, এটা কিন্তু আমরা চাইলেই সরিয়ে ফেলতে পারি, এটা এই বরাবর এখানে সরিয়ে ফেলতে পারি, তখন এইরকম হবে জিনিসটা। এটাকে সরিয়ে ফেললাম, দেখো আমাদের মানটা সেম আছে, দৈর্ঘ্যটা সেম আছে, আমাদের দিকটাও সেম আছে। এটা আমি অন্য কালিতে বোঝাই, সুবিধা হবে। এটা কালো কালি থাক। আমি শিফট করে এই বরাবর নিয়ে আসলাম। এটা তো এই দিক ছিল, এদিকে। এটা যদি দেখি যে আমাদের এই দৈর্ঘ্যটা যদি সেম রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের মানটা সেম আছে আর দিকটাও দেখতে পাচ্ছি আমরা সেম আছে। যেহেতু মান আর দিক সেম আছে, এই ভেক্টরটাকে কিন্তু আমরা সরাতেই পারি। যেহেতু আমাদের এখন কিন্তু পায়ে পা মিলে গেছে, মানে আদি বিন্দু সেম, সেই ক্ষেত্রে আমরা কিন্তু যোগ করতে পারবো, এখানে মধ্যবর্তী কোণটা বের করে ফেলতে পারবো। এখানে মধ্যবর্তী কোণ হবে 150 ডিগ্রি। তার মানে আমরা ভেক্টর যোগ করার সময় অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবো, যে আমাদের একটু ইয়ে করে দিই, একটা ভেক্টর অবশ্যই খেয়াল রাখবো যে আমাদের পায়ে পা মিলতে হবে, পায়ে পা মিলতে হবে। কিংবা এরকম হতে পারে যে এই ভেক্টরকে না সরিয়ে আমরা এই ভেক্টরটাকে সরিয়েছি, এই ভেক্টরটাকে সরাবো। মনে আর একটা কালি দিয়ে দেখাই, এটা একটু মুছে দিই। ধরলাম আমি এই ভেক্টরটাকে সরাচ্ছি না, এই ভেক্টরকে সরাচ্ছি। তো এই ভেক্টরকে যদি সরাই, এই ক্ষেত্রেও কিন্তু আমাদের দিকটা সেম থাকতেছে, আর যদি দৈর্ঘ্য সেম রাখি মানটাও সেম থাকতেছে। তাহলে এই ভেক্টরের মাথা
এই ভেক্টরের মাথা কিন্তু এক জায়গায় লেগেছে, সেক্ষেত্রেও কিন্তু আমরা কোনটা বের করতে পারবো, 150 ডিগ্রি। তার মানে আমাদের কাজ হবে পায়ে পা মিলাতে হবে অথবা মাথায় মাথা মিলাতে হবে, মাথায় মাথা মিলাতে হবে। তার মানে এই কেসটা যদি আমরা কমপ্লিট করতে পারি তাহলেই কিন্তু আমরা ভেক্টরের যোগ করতে পারবো। তার মানে ভেক্টর যোগ করার প্রধান শর্ত হলো আমাদের পায়ে পা মিলতে হবে কিংবা মাথায় মাথা মিলতে হবে, এছাড়া কিন্তু আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো না। তো এটা তো গেল আমাদের ভেক্টর দিকের সূত্র। তার মানে ভেক্টর কিন্তু আমাদের ভেক্টর রাশি যেহেতু, সেক্ষেত্রে আমাদের শুধু দিক বের করলে হবে না, সাথে মানটাও বের করতে হবে। তো মানটা আমরা মান বের করতে বের করতে হবে। তো যদি ভেক্টরটা আবার আঁকি, পি ছিল এখানে, তো কিউ ছিল এখানে, আমাদের লব্ধি ছিল আর লব্ধি ছিল আর। তো আর এর দিক বের করতে হবে। তার মানে দিক কিন্তু আমরা বের করলে কোনো একটা কিছু সাপেক্ষে বের করি। আমরা চাইলে পি এর সাপেক্ষ দিক বের করতে পারি, চাইলে কিউ এর সাপেক্ষ দিক বের করতে পারি। যদি আমরা পি এর সাপেক্ষে দিক বের করি, ধরলাম পি এর সাপেক্ষে কোনটা হয় আলফা, আর যদি কিউ এর সাপেক্ষে কোন ধরি সেটা মনে করলাম ধরলাম বিটা। তো আমরা প্রথমে পি এর সাপেক্ষে এই ভেক্টরটার দিক বের করব। কিভাবে বের করব, যে পি এর সাপেক্ষে কোণ যদি আমাদের আলফা হয়, সেক্ষেত্রে আমরা লিখতে পারবো tan আলফা ইকুয়াল টু, আমাদের দেখতে হবে কার সাথে কোণ, আমরা বের করতেছি পি এর সাথে কত কোণ। তার মানে যার সাথে কোণ বের করব সে একা লিখব, তাকে একা লিখব, এখানে শুধু পি লিখব, প্লাস বাকি যেটা আছে কিউ, যেহেতু tan, মনে রাখার জন্য বলতেছি, যদিও সূত্রের প্রমাণটা এরকম না, tan যেহেতু উপরে লিখব কিউ সাইন, মধ্যবর্তী কোণ ছিল আমাদের থিটা, এটা লিখে নিন, কিউ সাইন থিটা, আর এখানে হবে কিউ কস থিটা। তার মানে এভাবে মনে রাখতে পারি যে আমাদের কোণ বের করতে হবে পি এর সাথে, তো যার সাথে কোণ বের করব তাকে একা লিখব নিচে, সাথে যে বিপরীত আরেকটা ভেক্টর আছে, যেহেতু tan সেহেতু উপরে দিব সাইন, নিচে দিব কস, এভাবে মনে রাখতে পারি। তো সিমিলারলি যদি আমরা এটা বের করি, সেক্ষেত্রে আমরা লিখতে পারবো tan বিটা ইকুয়াল টু, যেহেতু বিটা কোন কিউ এর সাথে, তার মানে কিউ লিখবো একা, আর পি কস থিটা, পি সাইন থিটা। এই হলো আমাদের মোটামুটি ভেক্টরের যোগের নিয়ম। তো ভেক্টর যোগের নিয়ম আমরা এভাবে যোগ করতেছি কেন, সেটা আমাদের একটু বোঝা দরকার। যে ভেক্টর যোগ করার সময় আমাদের জ্যামিতিক নিয়ম অবলম্বন করতে হইতেছে, বীজগাণিতিক নিয়মে কেন করতে পারলাম না, এটা যদি একটা সিম্পল উদাহরণ দেখি তাহলে বুঝতে পারবো। যে ধরলাম আমি একটা পথে এরকম এখানে 4 মিটার গেলাম, তারপর এই বরাবর 3 মিটার গেলাম, তাহলে এখন যদি আমি বলি আমার সরণ কত, সরণ কিন্তু একটা ভেক্টর রাশি, সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারবো না আমাদের সরণ 4 যোগ 3 7 মিটার, এটা কিন্তু বলতে পারবো না। আমরা যদি এটা লম্ব ভাবি, সেখান থেকে আমরা বলতে পারবো এটা কিন্তু 5, এটা কিন্তু 7 না। আর যদি আমরা সরল পথে যেতাম, সেক্ষেত্রে এটা যদি 4 হতো, এটা 3 হতো, সেক্ষেত্রে কিন্তু আমরা সরাসরি লিখে ফেলতে পারতাম 4 যোগ 3 ইকুয়াল টু 7। কেননা আমরা এক মাত্রায় কাজ করতেছিলাম তখন, যেহেতু এক মাত্রায় কাজ করতেছি সেহেতু আমাদের ভেক্টর নিয়ে কোনো মাথা ব্যথা নেই, আমাদের ভেক্টর নিয়ে কাজ করব না। যেহেতু ভেক্টর না, সেহেতু আমরা সেক্ষেত্রে স্কেলারের ভাবে কাজ করতে পারবো। কিন্তু যখন আমাদের ভেক্টর নিয়ে কাজ করব, যেমন এটা একটা দ্বিমাত্রিক ক্ষেত্র, এখানে ভেক্টর নিয়ে কাজ করতেছি, তখন কিন্তু আমাদের দিক নিয়ে চিন্তা করতে হবে। আর দিক নিয়ে যখন চিন্তা করব, তখন কিন্তু আমাদের এই বীজগাণিতিক নিয়মে যোগ বিয়োগ করলে হবে না, তখন আমাদের জ্যামিতিক পন্থা অবলম্বন করতে হবে। তার মানে অবশ্যই আমরা বুঝে গেলাম যে ভেক্টরের যোগ বিয়োগ করতে গেলে অবশ্যই আমাদের জ্যামিতিক পন্থা অবলম্বন করতে হবে। তো এই ছিল আমাদের ভেক্টরের দিক নিয়ে আলোচনা। এখন আমরা একটা অঙ্ক করি, অনেকক্ষণ ধরে গল্প করলাম বা থিওরি বোঝালাম, এখন আমরা একটা অঙ্ক করি। অঙ্কটা কীরকম, একটু দেখে নিই। অঙ্কটা খাতায় করা আছে, খাতা থেকে আমি তুলে দিচ্ছি একটু। যে একটি গাড়ি
একটি গাড়ি উত্তর দিকে 30 কিলোমিটার গেল। একটি গাড়ি উত্তর দিকে 30 কিলোমিটার গেল, তারপর কি করলো? পরবর্তীতে থার্টি ডিগ্রি কোণে নর্থ ওয়েস্টের দিকে গেল। এখন প্রশ্ন হলো গাড়িটির মোট সরণ কত? গাড়িটির সরণ কত, এই প্রশ্নটা আমরা করব। তো এটা আমরা কিভাবে করতে পারি? যখনই আমাদের দিকের ব্যাপারটা আসবে, উত্তর দক্ষিণ বা পূর্ব পশ্চিম দিকের জিনিসগুলো আসবে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? যে দিকের কথা যখনই আসবে তখন আমরা একটা দিকের দিক এঁকে নেব। তো দিক আঁকার সময় একটা আমরা ট্রিক অবলম্বন করতে পারি, যে কোনো দিকের অঙ্ক থাকলে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, সেক্ষেত্রে আমরা কি করব? আমরা নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট এগুলো দিয়ে নিব। তো এই দেওয়ার সিস্টেমটা কিভাবে দিব? আমরা কিন্তু জানি নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, সাউথ নর্থ না, কিন্তু আমরা সবসময় বলি নর্থ সাউথ, আর ইস্ট ওয়েস্ট বলি, ওয়েস্ট ইস্ট বলি না। তো নর্থ সাউথ আমরা যদি ম্যাপের দিকে তাকাই, সব ক্ষেত্রে কিন্তু উত্তর দিকে আমাদের উপরে হয়। তার মানে নর্থ সাউথ হবে আমাদের উপর নিচ, এটা প্লাসের দিকে তাই নর্থ দিছি, মাইনাসের দিকে তাই সাউথ দিছি। আর ইস্ট ওয়েস্ট, ইস্ট আগে আসতেছে, তার মানে প্লাসের দিকে আমরা ইস্ট দিব আর মাইনাসের দিকে আমরা ওয়েস্ট দিব। তো এটা হলো আমাদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। যে কোনো যদি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এই টাইপের দিকগুলো থাকে, আগে আমরা এরকম চিত্র এঁকে নেব। আগেই বলেছি ভেক্টর যোগ করতে গেলে আমাদের জ্যামিতিক পদ্ধতিতে করতে হবে, তার মানে আমাদের অবশ্যই চিত্র আঁকতে হবে। যদি বীজগাণিতিক পদ্ধতি করতে চাই সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা থেকে যাবে। তার মানে যে কোনো ভেক্টরের অঙ্ক করতে গেলে আমরা আগে কি করব? আমরা আগে চিত্র আঁকার চেষ্টা করব। তো এটার ক্ষেত্রে আমরা দেখি প্রথমে একটি গাড়ি উত্তর দিকে 30 কিলোমিটার গেছে। তো এটা আমি অন্য কালিতে দেখাই একটু। উত্তর দিকে আমাদের 30 কিলোমিটার গেছে, উত্তর দিকে মনে করলাম এখানে 30 কিলোমিটার গেছে। তারপর কি করছে? পরবর্তীতে 30 ডিগ্রি কোণে নর্থ ওয়েস্ট দিকে, তার মানে উত্তরের সাথে, এটা মানে কি বোঝায়? এটা মানে কি বোঝায় একটু বোঝা ইম্পর্টেন্ট, নিচে দিই। এটা মানে বোঝায় প্রথমে আছে নর্থ, তারপরে আছে ওয়েস্ট। তো প্রথমে যেটা থাকবে তার সাথে কোণ করে, এখানে কিন্তু দেওয়া আছে ওয়েস্ট দিকে, এই কথাটা বোঝা ইম্পর্টেন্ট, কোন দিকে। এখানে কিন্তু সরাসরি দেওয়া আছে যে ওয়েস্ট দিকে, তার মানে কোন করছে কার সাথে? কোন করছে আমাদের নর্থের সাথে, গেছে কোন দিকে? ওয়েস্টের সাথে। এই কথাটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে আমরা এই চিত্রে রিপ্রেজেন্ট করতে পারবো এটা আমাদের নর্থের সাথে নর্থের সাথে 30 ডিগ্রি করে ওয়েস্টের দিকে গেছে। তার মানে নর্থের সাথে আমাদের 30 ডিগ্রি কোণ করে, এটা নর্থ থেকে ওয়েস্টের দিকে যাবে 30 ডিগ্রি কোণ করে, নর্থ আর ওয়েস্ট এইরকম এখানে 30 ডিগ্রি কোণ করে যাবে। এখন বলছে আমাদের সরণ কত? আমাদের সরণ কিন্তু এইখান থেকে এই পর্যন্ত। তার মানে মূলত আমাদের বের করতে হবে এটার দৈর্ঘ্য কত। চাইলে এটা আমরা অনেক উপায় করতে পারি। প্রথমত আমরা চাইলে এটা ভেক্টর যোগ দিয়ে করতে পারি, আমাদের সামান্তরিক যে সূত্র ছিল সামান্তরিক সূত্র দিয়ে করতে পারি। আবার আমরা যদি চাই এটা আমরা আমাদের ত্রিকোণমিতিক সূত্র দিয়ে করতে পারি, ত্রিকোণমিতিক সূত্রে কজের সূত্র দিয়ে করতে পারি, আবার 9, 10 যে আমরা পিথাগোরাস দিয়ে করছিলাম সেটা দিয়ে করতে পারি। ত্রিকোণমিতিকভাবে আমরা দুইভাবে করতে পারি। আবার আমরা উপাংশের সূত্র দিয়ে করতে পারি। উপাংশ একটু পর পড়বো আমরা, উপাংশ কীভাবে কাজ করে। তো শুরুতে আমরা দেখব সামান্তরিক সূত্র, তারপর ত্রিকোণমিতিক পন্থা দুইটা থাকে।
সেই দুই সিস্টেমে করার চেষ্টা করব, তারপর উপাংশ দিয়ে করার চেষ্টা করব। তো এত পদ্ধতি বলার কারণ কি, একটা অঙ্ক কিন্তু আমরা অনেকভাবে করতে পারি। এটা আমার প্রথম উদাহরণ, আমি প্রথম বোঝাচ্ছি এই উদাহরণটা। তাই আমি চেষ্টা করব যে একটা প্রবলেম যে অনেকভাবে চিন্তা করা যায়, অনেক দিক থেকে চিন্তা করা যায়, সেটা তোমাদেরকে বোঝানোর। তো প্রথমে যদি আমি সামান্তরিক সূত্র দিয়ে এটা করি, আশা করি অঙ্কটা তোমরা তুলে নিছো। একটু মুছে দিই অঙ্কটা করার স্বার্থে। চিত্রটা উপরে আঁকি, এখানে বুঝতে সমস্যা হবে হয়তো। চিত্রটা ছিল এরকম, এরকম ছিল। আমাদের উত্তর দিকে গেছে, উত্তর দিকে গিয়েছিল 30 মিটার, উত্তর দিকে গিয়েছিল 30 মিটার, আর ওদিকে গিয়েছিল আমাদের 30 ডিগ্রি কোণে 50 মিটার। থার্টি ডিগ্রি কোণে 50 মিটার গিয়েছিল। আমাদের বের করতে হবে মোট সরণটা কত। 50টা উপরে লিখি, এটা আমাদের কোণ 30 ডিগ্রি, আর এইটা সরণ আমাদের 30 কিলোমিটার, আর এটার সরণ আমাদের 50 কিলোমিটার। আমাদের বের করতে বলছে এটা কত। তো এটা আমরা প্রথমে সামান্তরিক সূত্রতে করব। সামান্তরিক সূত্র একটু আগে আমরা দেখাইছি যে এটার শেষ মাথা এটার আদি মাথা এক জায়গায় আছে, তার মানে এভাবে যোগ করলে হবে না। আমাদের কি করতে হবে, আমাদের এইটাকে পারলে আমরা সরিয়ে এখানে নিয়ে আসবো। যে ভেক্টর শিফটিং পদ্ধতি আছে, ভেক্টর শিফটিং পদ্ধতিতে আমরা কি করব, এটা হয় সরিয়ে নিয়ে আসবো। এটা ধরলাম 30, এটাকে যদি সরিয়ে এখানে নিয়ে আসি, এদের মধ্যবর্তী কোণ আমাদের 30 ডিগ্রি কিন্তু আছে এখনো। এই যে এটার দিক যদি দেখি, এটার দিক কিন্তু এদিকেই, আর এটার দিক এদিকে, তার মানে মধ্যবর্তী কোণ কিন্তু আমাদের 30 ডিগ্রি আছে, আর এটার মান ছিল আমাদের 50। তার মানে এখান থেকে আমাদের লব্ধিটা কিন্তু বের করে ফেলতে পারবো। লব্ধিটা হবে এটার মাঝখান বরাবর, সেটা কিন্তু আমাদের মানটা হবে। তো এটাকে যদি করি আমরা, মানকে যদি আর ধরি, আর ইকুয়াল টু লিখতে পারবো, আর ইকুয়াল টু লিখতে পারবো 30 স্কোয়ার প্লাস 50 স্কোয়ার প্লাস 230 ইন্টু 50 cos 30 মধ্যবর্তী কোণ। এখান থেকে কিন্তু এই মানটা বের করে ফেলতে পারবো, যেহেতু আর স্কোয়ার ছিল রুট ওভার। এখান থেকে কিন্তু আমরা এই আর এর মানটা বের করে ফেলতে পারবো। তো এটা একটা নর্মাল সরণের অঙ্ক, আমরা কিন্তু সরাসরি এভাবে যোগ করতে পারতেছি না 30 আর 50, আমাদের বীজগাণিতিক পদ্ধতিতে করতে হতেছে, কেননা এটা একটা ভেক্টর কোয়ান্টিটি। তো এটা গেল আমাদের সামান্তরিক সূত্র পদ্ধতিতে। এখন আমরা ত্রিকোণমিতিক পদ্ধতিতে করতে পারি কিনা দেখি। আমরা চাইলে কিন্তু ত্রিকোণমিতিক পদ্ধতিতে করতে পারবো কজ সূত্র দিয়ে, কজের সূত্র দিয়ে করতে পারবো। যদি এই কোণটা 30 হয়, এই কোণটা কিন্তু 120 যদি হয়, তো কজের সূত্র আছে, কজ 120 দিয়ে কিন্তু আমরা সহজে এই সূত্রটা করে ফেলতে পারবো। সেটা তোমরা করবে। এটা টপিক, অনেকগুলো টপিক বাকি আছে, তো এইগুলা দেখাতে পারতেছি না, এই জন্য দুঃখিত। তোমরা এটা করে নিবে। কজের সূত্র তোমরা কিন্তু কজের সূত্র জানো। ধরো কজ যার সাথে কোণ থাকে, কজের যে কজ থিটা ইকুয়াল টু a স্কোয়ার, কজ যে সূত্রটা আছে b স্কোয়ার মাইনাস c স্কোয়ার, এখানে যে কজ c থাকে, যে সূত্রটা আছে ওই সূত্র দিয়ে কিন্তু করে ফেলতে পারে কজের যে সূত্রটা আছে। কজের সূত্র দিয়ে করতে পারবে চাইলে, আবার চাইলে তুমি ওই পিথাগোরাসের সূত্র দিয়ে করতে পারো। পিথাগোরাসের সূত্র দিয়ে কীভাবে করতে পারো, যে এখান থেকে এটার মান বের করতে পারো। ওই 9 10 যে একটা ছিল স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের মান বের করা, এই স্থূলকোণের বিপরীত বাহুর মান বের করা, সেই সূত্র দিয়েও চাইলে করতে পারো। আবার চাইলে উপাংশ নিয়ে করতে পারো। এখন উপাংশ নিয়ে কথা বলবো, তারপর এটা দেখাবো উপাংশ দিয়ে কীভাবে করতে হয়। তো এই পর্যন্ত আমরা আলোচনা করলাম ভেক্টর নিয়ে, ভেক্টরের যোগ নিয়ে। এখন আলোচনা করব ভেক্টরের উপাংশ নিয়ে। ভেক্টরের উপাংশ নিয়ে করব।
তার আগে আমি তোমাদের কমেন্টগুলো একটু পড়ে নিই, অনেকক্ষণ ধরে কমেন্ট পড়া হয়নি, অনেক অঙ্ক করিয়ে ফেলেছি। বলেছে হালকা জুম করলে ভালো হতো ভাইয়া। আচ্ছা, একটু জুম করার চেষ্টা করতেছি। ঝাপসা হয়ে গেছে, নেটের সমস্যা, নেটের সমস্যার কারণে একটু সমস্যা হচ্ছে। নেটের সমস্যার জন্য আমি দুঃখিত। অনেক ঝাপসা হয়ে গেছে, আমি তো খেয়ালই করিনি। আচ্ছা, দেখি একটু জুম করি, দেখি কি হয়, একটু জুম করার চেষ্টা করি। এখন কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা? এখন কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও, ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। আমরা আমাদের পরের পার্টটা শুরু করি, উপাংশ। একটু পরে আমাদের মাহমুদুল ভাইয়ের ক্লাস আছে, লেট করলে কিন্তু সে আবার রাগ করবে। উপাংশ, তো উপাংশ জিনিসটা কি? সহজভাবে বলতে গেলে আমরা একটু আগে যোগের অঙ্ক করলাম, যে দুইটা ভেক্টর ছিল আমাদের, দুইটা ভেক্টর মিলে আমাদের একটা ভেক্টর পেয়েছিলাম। তো দুইটা ভেক্টর মিলে যখন একটা ভেক্টর পেয়েছিলাম, সেটা কিন্তু আমরা ভেক্টর যোগে করেছি। এখন কি করব, আমাদের যে এই একটা ভেক্টর থাকবে, সেখান থেকে আমরা অসংখ্য অংশক বের করব। এই ভেক্টরের যেগুলো পার্ট, এই ভেক্টরকে চাইলে অসংখ্য ভাগে ভাগ করতে পারি আমরা, এরকম অনেক ভাগ ভাগ করতে পারি। তো সেটা যদি আমরা তপন স্যারের বই থেকে দেখি, সূত্রটা এরকম ছিল যে দুইটা ভেক্টর যদি পি আর কিউ হয়, অসংখ্য, একটু মুছে ফেলি, বেশি গ্যাঞ্জাম হয়ে যাচ্ছে। তো আমাদের মধ্যে অনেকের একটা মিসকনসেপশন থাকতে পারে যে আমাদের উপাংশ দুইটা হয়, কিন্তু আসলে উপাংশ কিন্তু অসংখ্য হতে পারে। যে একটা ভেক্টর আমরা একটু আগে যোগ করেছিলাম, যে দুইটা ভেক্টর থেকে এই ভেক্টর পেয়েছিলাম, তো এই ভেক্টরকে মানে যোগের উল্টা বলতে গেলে, যোগে আমরা দুইটা ভেক্টর থেকে একটা ভেক্টর পেয়েছিলাম, এখানে ওই ভেক্টরটাকে অনেক ভাগে ভাগ করব। এটা কিন্তু নট নেসেসারিলি এরকম না যে দুইটা ভাগে ভাগ করতে পারবো। যোগের ক্ষেত্রেও কিন্তু এরকম না যে দুইটা ভেক্টরকে যোগ করতে পারবো, চাইলে আমরা একাধিক ভেক্টর যোগ করতে পারবো। সে একাধিক ভেক্টর যোগ করা কি, সেটা কিন্তু আমরা এই লম্বাংশ থেকে একটু পর শিখবো। আগে আমরা উপাংশ জিনিসটা বুঝে নিই, যে একটা ভেক্টরকে আমরা অসংখ্য ভাগে ভাগ করতে পারি, সেটাই হলো আমাদের এই যে এই প্রত্যেকটা হলো আমাদের এককটা উপাংশ। এই ভেক্টরকে যতগুলো ভাগে ভাগ করতে পারি, এই প্রত্যেকটা হলো এককটা করে আমাদের উপাংশ। আর এই ভেক্টর যদি একটা তলে কাজ করে, এই ভেক্টরটা যদি একটা তলে কাজ করে, সেক্ষেত্রে কি হতে পারে? যখন একটা ভেক্টর একটা তলে কাজ করবে, একটা তল সবসময় কিন্তু 2D, এখানে দৈর্ঘ্য আর প্রস্থ থাকে। তার মানে আমরা দৈর্ঘ্য আর প্রস্থ দিয়ে একটা তলের যে কোনো কিছু কিন্তু ডিনোট করতে পারবো। যে এখানে যদি আমরা একটা বিন্দু ধরি, যে এই বিন্দুকে যদি প্রকাশ করতে চাই, এই বিন্দুর অবস্থান কীভাবে প্রকাশ করব, আমরা কিন্তু এক্স অ্যাক্সিস বরাবর একটা দৈর্ঘ্য যাব মূল বিন্দু থেকে, ওয়াই অ্যাক্সিস বরাবর একটা দৈর্ঘ্য গেলেই এই বিন্দুটা পেয়ে যাব। তার মানে 2D ক্ষেত্রে আমাদের কিন্তু দুইটা ডাইমেনশন নিলে আমাদের কাজ হয়ে যায়। সেক্ষেত্রে কেন আমরা এতগুলো ভাগে ভাগ করব? যত বেশি রাশি হবে ততই কিন্তু আমাদের অঙ্ক করতে ঝামেলা হবে। তো এই জন্য আমরা কি করি, আমরা এখানে লম্বাংশ ব্যবহার করি। উপাংশ না বের করে আমরা লম্বাংশ করি। উপাংশ না করে আমরা লম্বাংশ করি। তো লম্বাংশ কেন বলা হয়, যে আমরা একটা তলের লম্ব বরাবর ভাগ করি। একটা ভাগ করি আমরা এক্স অ্যাক্সিস বরাবর, একটা ভাগ করি আমরা এক্স অ্যাক্সিস বরাবর, আর একটা ভাগ করি আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর। তো এক্স আর ওয়াই দিয়ে একটা তলের যে কোনো ভেক্টরকে কিন্তু আমরা প্রকাশ করতে পারি। এই জন্যই কিন্তু আমরা এতগুলো উপাংশকে বিভাজন করার থেকে নির্দিষ্ট দুটো দিকে উপাংশে ভাগ করা আমাদের জন্য অনেক বেশি সহজ। তো এই ভাগ করার ক্ষেত্রে আমরা একটা শর্টকাট সূত্র মনে রাখতে পারি, যে যেই দিকে ভাগ করব মধ্যবর্তী কোণ, এটা ধরলাম থিটা, এটা আর ছিল, এটা মনে করলাম পি, এটা মনে করলাম কিউ। তো এখানে আমরা লিখতে পারবো পি ইকুয়াল টু, পি ভেক্টর ইকুয়াল টু লিখতে পারবো আর কস থিটা। পি এর মান, অবশ্যই দিক না, পি এর মান। পি এর দিক তো অবশ্যই আমাদের এক্স অ্যাক্সিস বরাবর,
এখানে মান নিয়ে আমরা কাজ করতেছি। মান আর দিক আমাদের সবসময় খেয়াল রাখতে হবে। এটা কিন্তু আমাদের এক্স অ্যাক্সিস বরাবর মান পেলাম, পি এর মান কত, আর কস থিটা, মানে যেই বরাবর নিচ্ছি এটা অনেকটা এই যে আমাদের উপাংশ যে 9 টেনে যে পড়েছি ছায়ার মতো কল্পনা করতে পারি, যে একটা ভেক্টর এটা ছায়া কিভাবে পড়তেছে। এই বরাবর যদি লাইট ফেলি, এখানে যে একটা লাইট থাকে, এখানে যে একটা লাইট থাকে, এই বরাবর আসতেছে, তো এইটা হলো আমাদের উপাংশ আসতেছে। তো এটা কস কিভাবে আসে, এটা কিন্তু ত্রিকোণমিতিক সূত্র দিয়ে আমরা বুঝতে পারি যেটা কস কিভাবে আসে। এটা যদি থিটা আসে, এখান থেকে কিন্তু আর আসে, এটা যদি একটু ক্যালকুলেট করি আমরা কিন্তু বের করে ফেলতে পারবো। আমি চাচ্ছি যে তোমরা এগুলো নিজেরা চিন্তা করো, তাহলে তোমাদের ব্রেনের যে চর্চা হবে এটা কিন্তু একদম ইজি, তোমরা একটু তাকালে বুঝতে পারবে। তো এইভাবে আমরা লিখতে পারবো আর কস থিটা, এটা আমাদের ছিল লম্বাংশ, মানে লম্ব বরাবর উপাংশ। আর ওয়াই অ্যাক্সিস বরাবর যে উপাংশ, সেটাকে যদি আমরা এই কোণটা চিন্তা করি, এই কোণকে আমরা লিখতে পারবো কি 90 মাইনাস থিটা। এই কোণকে আমরা লিখতে পারবো 90 মাইনাস থিটা। তার মানে কিউ ইকুয়াল টু লিখতে পারবো, কিউ ইকুয়াল টু হলো আর কস 90 মাইনাস থিটা। আর কস 90 মাইনাস থিটা ইকুয়াল টু কী জানি আমরা, আর সাইন থিটা। তার মানে লম্ব বরাবর একটা ভেক্টরকে আমরা উপাংশে ভাগ করে ফেললাম। আমরা এই একটা মনে রাখলেই কিন্তু সবগুলো করে ফেলতে পারবো। আর যদি শর্টকাট মানে আরও দ্রুত অঙ্ক করতে চাই, সেক্ষেত্রে মনে রাখতে পারবো যে যার সাথে থিটা থাকবে সেখানে আমরা কস নিব, আর যার সাথে থিটা থাকবে না সেক্ষেত্রে আমরা সাইন নিব। এটা তো লম্বাংশের নর্মাল যে অ্যাপ্লিকেশন, লম্বাংশের কিন্তু একটা বড় অ্যাপ্লিকেশন আছে আমাদের অনেকগুলো ভেক্টর যোগ করার ক্ষেত্রে। আমরা কিন্তু এতক্ষণ শিখেছি দুইটা ভেক্টর যোগ করতে, অনেকগুলো ভেক্টর কীভাবে যোগ করতে হয় এই ব্যাপারটাগুলো কিন্তু আমরা দেখিনি। তো এখন দেখব যে আমরা অনেকগুলো ভেক্টর কীভাবে যোগ করতে পারি। চ্যাপ্টারটা অনেক বড়, তো একটু সময় নিয়ে ধৈর্য ধরে ক্লাসটা করার জন্য অনুরোধ করা হলো। তো আমরা লম্বাংশ দেখবো এখন, লম্বাংশ উপপাদ্য। তো লম্বাংশ উপপাদ্য যদি বলি, লম্বাংশ উপপাদ্য একবার লিখে ফেলি, এখানে লেখা একটু ভিঞ্জি হয়ে গেছে। লম্বাংশ উপপাদ্য, লম্বাংশ উপপাদ্য। এই লম্বাংশ উপপাদ্য আমাদের লাগবে কিসের জন্য? আমরা কিন্তু দুইটা ভেক্টর যোগ করা শিখেছি। যখন অনেকগুলো ভেক্টর থাকবে, যেমন একটা জিনিসের উপর অনেকগুলো বল কাজ করতে পারে, তো তখন আমরা কিভাবে কাজ করব সেই জিনিসটার জন্য কিন্তু আমাদের লম্বাংশ উপপাদ্যটা দরকার। লম্বাংশ উপপাদ্য কি বলে, যদি একটা ভেক্টর থাকে, লম্বাংশ মানে বুঝতে পারতেছে আমাদের এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস থাকবে। অ্যাক্সিসটা এখানে ধরলাম, এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এই দুটো ভেক্টর আমরা যোগ করব। আগে আমরা সামান্তরিক সূত্র দিয়ে করেছিলাম ভেক্টর যোগ, এখন করব আমরা লম্বাংশ সূত্র দিয়ে। লম্বাংশ সূত্র দিয়ে করার ক্ষেত্রে লম্বাংশ সূত্রটা কি বলে? লম্বাংশ সূত্রটা বলে যে কোনো একটা ভেক্টরের যে কোনো একটা দিকের উপাংশ সেই দিকের উপাংশগুলোর যোগফলের সমান, সমষ্টির সমান, মানে উপাংশগুলোর উপাংশ। তার মানে এই একটা ভেক্টর, যে ভেক্টরটা পাবো ওই ভেক্টরের এক্স অ্যাক্সিস বরাবর একটা উপাংশ বের করব। আচ্ছা, উদাহরণ দিয়ে বোঝায় যে এটা আমাদের পি ভেক্টর মনে করলাম, এটা আমাদের কিউ ভেক্টর, পি আর কিউ ভেক্টর আমরা যোগ করব লম্বাংশ উপপাদ্য দিয়ে। তো এই পি ভেক্টরের এক্স অ্যাক্সিস বরাবর একটা উপাংশ থাকবে, তার মানে এক্স অ্যাক্সিস বরাবর যে উপাংশগুলো সেগুলো যদি আমরা লিখি পি এক্স, এক্স অ্যাক্সিস বরাবর যে উপাংশগুলো সেগুলো যদি লিখি, কি লিখতে পারবো? পি এক্স না দিয়ে আর এক্স দিই, আমরা যেহেতু লব্ধি বের করতেছি। আর এক্স, এক্স অ্যাক্সিস বরাবর যে উপাংশগুলোর মান, এক্স অ্যাক্সিস বরাবর আমরা এইটার এক্স অ্যাক্সিস বরাবর উপাংশ নিব। যতগুলো ভেক্টর থাকবে, এখানে দুইটা ভেক্টর নিয়ে উদাহরণ দিচ্ছি, তার মানে এরকম না যে দুইটা ভেক্টর, এখানে অসংখ্য ভেক্টর থাকতে পারে। আমাদের কিন্তু মূল উদ্দেশ্য এটাই যে অনেকগুলো ভেক্টর যখন থাকবে তখন আমরা কীভাবে যোগ করব। আমরা কিন্তু দুইটা ভেক্টর যোগ করতে শিখছি, অনেকগুলো ভেক্টর যোগ করতে শিখি নেই। এই লম্বাংশ উপপাদ্য দিয়ে আমরা অনেকগুলো ভেক্টর যোগ করা শিখব। তো পি ভেক্টরের যখন উপাংশ নিব সেটা হবে আমাদের পি, যদি এখানকার কোণ থিটা ধরে নিই, এদিক বরাবর ঘুরতেছি, সেক্ষেত্রে থিটা ধরে নিতে পারি, পি কস থিটা। আর এইখানে যদি কিউ ধরি, কিউ এর ক্ষেত্রে আমরা পাবো কস থিটা 1 দিয়ে, এটা সবগুলো থিটা দিয়ে ডিনোট করলে সুবিধা হবে। আবার লিখতে পারবো কিউ কস থিটা 2।
তার মানে এটা কিন্তু আমরা এক্স অ্যাক্সিস বরাবর উপাংশ পেলাম পি এর আর কিউ এর। তার মানে এইটার যে এক্স অ্যাক্সিস বরাবর যে উপাংশগুলো যতগুলো ভেক্টর থাকবে, এখানে অসংখ্য ভেক্টর থাকতে পারে, সবগুলোর এক্স অ্যাক্সিস বরাবর যে উপাংশ সেইগুলোর যে যোগফল সেইটা আমাদের এক্স অ্যাক্সিস বরাবর মোট উপাংশ। এখানে অনেক ভেক্টর থাকতে পারে, সবগুলো ভেক্টরে কি করব, এক্স অ্যাক্সিস বরাবর উপাংশ নেব, সেই উপাংশগুলো যোগ করলে আমরা পাবো এক্স বরাবর উপাংশটা। এটা তো পেলাম এক্স বরাবর উপাংশ। আরেকটা বাকি আছে ওয়াই অক্ষ বরাবর উপাংশ। ওয়াই অক্ষ বরাবর যেরকমভাবে বের করেছিলাম সেভাবে বের করে ফেলতে পারবো। আর ওয়াই ইকুয়াল টু এই কজের জায়গায় আমরা শুধু সাইন লিখে দিব। সাইন থিটা 2 কজের জায়গায় যে সাইন লিখে দিলেই আমরা কিন্তু ওয়াই অ্যাক্সিস বরাবর যে উপাংশগুলো সেগুলো পাবো। আর ওয়াই অ্যাক্সিস বরাবর যে উপাংশগুলো যদি যোগ করি সেক্ষেত্রে আমরা পাবো ওয়াই অ্যাক্সিস বরাবর মোট উপাংশ। তবে এক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের যে এই থিটাটা কিন্তু অবশ্যই অ্যান্টি ক্লকওয়াইজ ধরতে হবে। যেমন এই পি এর ক্ষেত্রে যদি আমরা থিটা ধরি, মানে এই থিটার যে সাইনটা, এই সাইন যদি এই বরাবর যদি উপাংশ নেই পি থেকে, এক্ষেত্রে কিন্তু হয় পি কজ মাইনাস থিটা হয়। কিন্তু কজের ক্ষেত্রে এটা আমাদের মাথা ব্যথা হয় না, কারণ কজ থিটা ইকুয়াল টু আর কজ মাইনাস থিটা একই কথা। এটা কিন্তু আমরা 9 10-এ শিখেছি যে কজ থিটা আর কজ মাইনাস থিটা একই কথা। সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে কজ থিটা লিখে ফেলতে পারছি। তার মানে অবশ্যই আমরা যে কোণগুলো নিচ্ছি এটা অ্যান্টি ক্লকওয়াইজ নিচ্ছি নাকি ক্লকওয়াইজ নিচ্ছি এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। এটা নেওয়ার সময় ছিলাম, যার কারণে সাইনের ক্ষেত্রে আমরা সরাসরি প্লাস দিতে পারছি। কিন্তু যদি কখনো এই ওয়াই অক্ষ বরাবর বের করতে চেয়ে, ধরো এই পাশে একটা ভেক্টর আছে, মনে করো এটার নাম দিলাম ধরো এম। তো এম যদি কখনো আমরা এই এম এর উপাংশ যদি এটার উপর বের করি, ওয়াই অ্যাক্সিস বরাবর বের করি, এই কোণকে যদি থিটা এম ধরি, সেক্ষেত্রে কিন্তু আমাদের লিখতে হবে এম ওয়াই অ্যাক্সিস বরাবর যেহেতু বের করতে সেহেতু সাইন লিখবো এম সাইন মাইনাস থিটা এম। অবশ্যই এক্ষেত্রে আমাদের মাইনাস দিতে হবে, কেননা আমরা ক্লকওয়াইজ এই কোণটা নিচ্ছি। তার মানে কোণ নেওয়ার সময় আমাদের অবশ্যই অ্যান্টি ক্লকওয়াইজ নিচ্ছি নাকি ক্লকওয়াইজ নিচ্ছি এটা আমাদের মাথায় রাখতে হবে। তো এটা বুঝতে পেরেছো কিনা একটু কমেন্ট সেকশনে জানাও। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, লম্বাংশ উপপাদ্য। এটা দিয়ে আমরা অনেক বড় বড় প্রবলেম সলভ করে ফেলতে পারি। পরবর্তী অধ্যায়গুলোতে এটা অনেক কাজে লাগবে। যে একটা বস্তুর উপর অনেকগুলো বল কাজ করতেছে, তখন আমরা লব্ধি বল কিভাবে পাবো। তো কি করব, সবগুলা বলের এক্স অক্ষ বরাবর উপাংশ নিয়ে যোগ করে দিব ওটা এক্স অ্যাক্সিস বরাবর উপাংশ। তো তখন আমরা কিন্তু ওই যে এক মাত্রা পেয়ে গেলাম। আর এক মাত্রার উপরে যে কোনো প্রবলেম সলভ করা কিন্তু আমরা 9 10-এ শিখেছি যে একটা মাত্রার উপর কীভাবে প্রবলেম সলভ করতে হয়। আবার ওয়াই অ্যাক্সিস বরাবর যতগুলো আমাদের ভেক্টর আছে সবগুলোর ওই ভেক্টরের উপাংশ আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর নিব। ওয়াই অ্যাক্সিস বরাবর যখন আমরা ভেক্টরের উপাংশগুলো নিব তখন কিন্তু দিক একটাই হয়ে গেল। আচ্ছা, আজান দিচ্ছে, আমি একটু ব্রেক নিই আর তোমাদের কমেন্টগুলো ততক্ষণ আমি পড়ে নিই, তারপর আবার কথা বলতেছি। ঝাপসা হয়ে গেছে অনেকে বলতেছো। নেট প্রবলেমের জন্য আসলে আমি দুঃখিত। একটু আমি ফোকাস ঠিক করতেছি। ঠিক হয়ে গেছে না? আচ্ছা, আচ্ছা আমি শেষ করে দিই ক্লাসটা, কারণ এর পরবর্তীতে আবার মাহমুদুল ভাইয়ের ক্লাস আছে। তো এখানে আমরা যখন এক্স অ্যাক্সিস বরাবর উপাংশগুলো নিব সেক্ষেত্রে কজের পর আমরা এই যে আমাদের যে ভেক্টর নিচ্ছি এই ভেক্টর আর এক্স অ্যাক্সিস এদের মধ্যবর্তী কোণ নিব। তার মানে কি লিখব, এই ভেক্টরের মান লিখব, কজ লিখব, আর এই ভেক্টর আর এক্স অ্যাক্সিসের মধ্যবর্তী কোণ লিখব।
আর কোণ লেখার সময় অবশ্যই দেখব যে আমার কোণটা অ্যান্টি ক্লকওয়াইজ নিচ্ছি নাকি ক্লকওয়াইজ নিচ্ছি। এক্ষেত্রে কিন্তু আমরা কোণটা অ্যান্টি ক্লকওয়াইজ নিচ্ছিলাম, কিন্তু কজের ক্ষেত্রে যেহেতু বসিয়েছিলাম সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো সমস্যা হয়নি। আর যখন আমরা ওয়াই অ্যাক্সিস নিয়ে কাজ করব, এই একটা ভেক্টর, একটু ওয়াই অ্যাক্সিস অন্য গাড়িতে বোঝাই, এই যদি আমাদের ভেক্টর হয়, এই ভেক্টরের সাথে এই ওয়াই অক্ষের যখন করব, কোণটা কিন্তু আমাদের এক্স অ্যাক্সিসে কোণ ছিল ওই কোণই, আর এই কোণটা আমরা নিচ্ছিলাম কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ। তো এই ক্ষেত্রে বসানোর সময় আমরা ওই ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ বসাচ্ছি সেটা একটু খেয়াল রাখবো। তো আশা করি এই ব্যাপারগুলো বুঝতে পেরেছো। একটু কমেন্ট সেকশনে একটু জানাই দাও এগুলো বুঝতে পারছো কিনা। এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা টপিক, যে আমরা এই লম্বাংশ উপপাদ্য দিয়ে আমাদের পরবর্তী অধ্যায়গুলোতে অনেক কাজে লাগবে। এই অধ্যায়ে তেমন অ্যাডমিশন টেস্টের জন্য খুবই ইম্পর্টেন্ট। অ্যাডমিশন টেস্টে এরকম কিন্তু অঙ্ক অনেক আসে লম্বাংশ উপপাদ্য দিয়ে। তো ভর্তি পরীক্ষার জন্য এই টপিকটা বোঝা অনেক ইম্পর্টেন্ট। লম্বাংশ উপপাদ্য নিয়ে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা একটু কমেন্টে দেখে নিই, জানিয়ে দাও কমেন্টে প্রশ্ন থাকলে। অনেকে কমেন্ট করেছে জিনিসটা একটু বুঝোনি। আচ্ছা আমি আবার বলি একবার, যে আমরা আবার শুরু থেকে একবার চিত্রটা ফ্রেশভাবে আঁকি। আমাদের দুইটা অক্ষ এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস এটা ওয়াই অ্যাক্সিস মনে করো। তো এই আমাদের অনেকগুলো ভেক্টর আছে। তো কি করব, এই ভেক্টরগুলোর অনেকগুলো ভেক্টর যোগ করার ক্ষেত্রে কি করব, এই ভেক্টরগুলোর এক্স অ্যাক্সিস বরাবর উপাংশ নিব, যেটা হবে আমাদের এক্স অ্যাক্সিসের উপাংশ। এইটার এক্স অ্যাক্সিস বরাবর একটা উপাংশ পাবো, এটার ক্ষেত্রে ধরুন 1, এটা 2, এটা 3, তার মানে 1 এর জন্য একটা উপাংশ পাবো, 2 এর জন্য একটা উপাংশ পাবো, 3 এর জন্য একটা উপাংশ পাবো। তো এই সবগুলোর যে উপাংশ পাবো সেগুলো যদি যোগ করে দিই তাহলে এক্স অ্যাক্সিস বরাবর আমরা মোট উপাংশ পেয়ে যাব। আবার যদি ওয়াই অ্যাক্সিস বরাবর চিন্তা করি, আমরা কিন্তু একটু আগেই যে এক্স অক্ষ বরাবর কীভাবে উপাংশ বের করে আর ওয়াই অক্ষ বরাবর কীভাবে উপাংশ বের করে এটা শিখেছি। তো আমরা কি করব, এখানে যতগুলো ভেক্টর থাক সবগুলো ভেক্টরের এক্স অ্যাক্সিস বরাবর উপাংশ বের করব। এই উপাংশগুলো যোগ করে দিলে আমরা এক্স অ্যাক্সিস বরাবর উপাংশ পেলাম। আবার ওয়াই অ্যাক্সিস বরাবর উপাংশ পাবো, সেগুলো যদি যোগ করে ফেলি তাহলে আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর মোট উপাংশ পেয়ে যাব। আর যদি এইটার মান এই বরাবর যে মানটা হবে, এই বরাবর সব যখন চলে আসলো, এটা এই বরাবর নিলাম, এটাও এই বরাবর নিলাম, এটাও এই বরাবর নিলাম, সব যোগ করে যখন এই বরাবর একটা মান পেলাম যেটা পি এক্স নাম দিতেছি, আর এই বরাবর একটা মান পেলাম, এখন কিন্তু আমরা যোগ করতেই পারবো। তো সামান্তরিক সূত্রের ক্ষেত্রে কি বলে, যে কর্ণ আমাদের এটা লব্ধি নির্দেশ করে। তো এটা কিন্তু আমাদের একটা আয়তক্ষেত্র, এটা কিন্তু আমাদের আয়ত হয়ে গেছে কারণ এটা লম্ব আছে। তো আয়তর কর্ণ বের করে কিভাবে, √, এটা যদি এ হয় এটা বি হয়, a² + b²। এটা কিন্তু ওই সূত্র থেকে আসে যে cos 90 মান 0 হয়ে যায়, সেক্ষেত্রে এটা পড়ে থাকে। আবার এটা এভাবেও আমরা চিন্তা করতে পারি যে যেহেতু লম্ব হয়ে গেছে, তো সামান্তরিক ক্ষেত্রে লম্ব হয়ে গেলে এটা কি হয়, অবশ্যই একটা আয়ত হয়ে যাবে। তো আয়তের কর্ণ বের করি কীভাবে, আমাদের কর্ণই তো লব্ধি নির্দেশ করে। কর্ণ = লিখতে পারি যে √a² + b²। তো এইভাবেও চিন্তা করতে পারি। আবার চাইলে আমরা সামান্তরিক যে বড় সূত্র ছিল ওটা দিয়েও চিন্তা করতে পারি। তো বড় সূত্র থেকে এটাই মনে হয় সুবিধা। তো এটা দেখা দিলাম। তো এখানে আমরা এক্স অ্যাক্সিস বরাবর মান পেয়ে গেছি, এই যে এক্স অ্যাক্সিস বরাবর এই মান, এটা বসাবো px²। আবার ওয়াই অ্যাক্সিস বরাবর মান পেয়ে গেছি p²। তো এখান থেকে আমরা ভেক্টরের লব্ধি মানটা চাইলে বের করে ফেলতে পারি যে লব্ধি মানটা কত হবে। আর দিক বের করার সময় এখানে একটু ঝামেলা হয়েছে, এটা p cos θ একটু ঠিক করে নিও, লিখতে যে ভুল হয়ে গেছে। প্রথম লাইভ ক্লাস একটু নার্ভাস ছিলাম,
তোমরা আশা করি বুঝতে পেরেছো। এর আগে কখনো আমি হোয়াইট বোর্ডে এরকম লাইভ ক্লাস নিইনি। এর আগে ক্লাসটা ছিল আমাদের স্লাইডে। তো হোয়াইট বোর্ডে আসার কারণে কিছু যান্ত্রিক সমস্যার কারণে আমি দুঃখিত। এই সমস্যাগুলো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আর হবে না। তো পর্ব 2 দেখার জন্য তোমাদের আমন্ত্রণ জানিয়ে মোটামুটি শেষ করতেছি। আর পর্ব 2 আমরা এই লম্বাংশ থেকেই শুরু করব। লম্বাংশটা তোমাদের যেহেতু সমস্যা আছে, এটা থেকে আমরা আবার শুরু করব। এরপরে আমরা আপেক্ষিক বেগ নদী নৌকার অঙ্কগুলো করব। তো লম্বাংশ নিয়ে তোমাদের সমস্যা থাকলে আশা করি নেক্সট ক্লাসে আর সমস্যা থাকবে না। পরবর্তীতে যেহেতু ক্লাস আছে সেহেতু ক্লাসটা বেশি কন্টিনিউ করতে পারতেছি না। আশা করি নেক্সট ক্লাসে এগুলো তোমাদের সব ক্লিয়ার হয়ে যাবে। আবার দরকার হলে আমরা লম্বাংশ থেকে শুরু করব। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ। তোমাদের পরবর্তীতে পর্ব 2 দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করতেছি। তো থ্যাঙ্কস ফর দ্য কনসেন্ট্রেশন অ্যান্ড শেয়ারিং ইউর টাইম উইথ মি। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।